ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এসএলএসটির নবম দশম এবং একাদশ দ্বাদশের ভ্যাকেন্সি নিয়ে একটা বিগ ব্রেকিং আপডেট রয়েছে। যেই ভ্যাকেন্সি নিয়ে কিন্তু একাদশ দ্বাদশের শিক্ষকরা রেকমেন্ডেশন লেটার পেয়েও স্কুলে গিয়ে নানা রকম সমস্যায় পড়ছেন। তো কি সেই সমস্যাগুলো হচ্ছে এবং তার সমাধান কি? কারণ একাদশ দ্বাদশের যে সমস্যাটা দেখা দিচ্ছে কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে, সেটা নবম দশমে গেলে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, কারণ তার ভ্যাকেন্সি রয়েছে দ্বিগুণ, অর্থাৎ সমস্যাটাও দ্বিগুণ পরিমাণ হবে। তাই তোমরা স্কুলে গিয়ে যখন জয়েন করতে যাবে তখন যে সমস্যাগুলো হবে সেই সমস্যার সমাধান কি করে করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমার সারা জীবনের কাজে লাগবে। কারণ ভ্যাকেন্সির সমস্যা স্কুলে গিয়ে জয়েনিংয়ের কিন্তু মহা সমস্যায় পড়ে যাবে তোমরা। এবার দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে এসএসসির যে মামলাগুলো চলছে সেই মামলাগুলোর মধ্যে একের পর এক মামলা কিন্তু খারিজ হচ্ছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সপিরিয়েন্সের 10 নম্বর মামলা এবং ভ্যাকেন্সি আপডেট নিয়ে মামলা। আরেকটি মামলা রয়েছে যেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল মামলা, এগুলো খারিজ হচ্ছে। আরেকটি মামলা রয়েছে যেটা হচ্ছে প্যানেলটাকে পুরো চ্যালেঞ্জ করা হয়েছে, সেটা এখনও পর্যন্ত তার শুনানি কমপ্লিট হয়নি। তো তাহলে এই যে মামলা একটার পর একটা খারিজ হচ্ছে, তাহলে প্যানেল ক্যান্সেল মামলাটা কত দূর এগোতে পারে বা কী এর সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আলোচনা করব। একাদশ দ্বাদশের ওয়েটিং লিস্ট থেকে কবে ডাকা হবে এবং সেই ডাকার সম্ভাবনা কতটা, কতজনকে ডাকা হতে পারে সে নিয়েও একটা চুলচেরা হিসেব দেব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি ভ্যাকেন্সি আপডেট নিয়ে যে সমস্যাটা দেখা দিয়েছে। একাদশ দ্বাদশের বেশ কয়েকটা সাবজেক্ট যেমন নিউট্রিশন, এডুকেশন বা যে একাদশ দ্বাদশের পিওর সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো সিঙ্গেল টিচার সাবজেক্ট থাকে, একটা স্কুলে একজনই একাদশ দ্বাদশের টিচার থাকে, তারা স্কুলে গিয়ে ভ্যাকেন্সিতে জয়েন করতে গিয়ে রেকমেন্ডেশন লেটার পেয়ে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যখন জয়েন করতে যাচ্ছে বা খোঁজ নিচ্ছে, তারা দেখছে যে কিছু স্কুলে সেই সাবজেক্টটাই নেই। কিছু স্কুলে জয়েন করতে গিয়ে দেখছে যে সেই স্কুলে অলরেডি টিচার রয়েছে, অথচ সেখানে রেকমেন্ডেশন লেটার চলে এসছে। তো এই যে সমস্যাগুলো পড়লে কিন্তু মহা বিপদে পড়বে। কেন বিপদে পড়বে না, তুমি ভালো র্যাঙ্ক করেছো, তুমি কাউন্সেলিংয়ের প্রথম পর্যায়ে র্যাঙ্ক করে তুমি তোমার বাড়ির পাশে বা তোমার পছন্দের স্কুলটি বেছে নিয়েছো, তারপরে স্কুলে গিয়ে দেখলে তোমার সেখানে ভ্যাকেন্সি নেই। তাহলে তুমি যে পরবর্তী ক্ষেত্রে তুমি যে স্কুলটা পাবে, অর্থাৎ তোমাকে কি করবে, স্কুল তোমাকে ডিআই অফিসে পাঠিয়ে দেবে। ডিআই অফিস তোমাকে হোল্ডিংয়ে রেখে দেবে কয়েকদিন, তারপর তারা স্কুল বেছে তোমাকে দেবে। অর্থাৎ তুমি আর তোমার পছন্দের স্কুল পেলে না, তুমি ডিআইয়ের পছন্দের স্কুল সে যেখানে দেখবে ফাঁকা আছে, সেটা হয়তো হতে পারে তোমার বাড়ির বা তোমার ব্লকের হতে পারে বা ব্লকের বাইরে হতে পারে বা দূরেও হয়ে যেতে পারে। অর্থাৎ ভ্যাকেন্সি ডিআইয়ের কাছে যেরকম থাকবে সে সেই রকম তোমাকে রেকমেন্ডেশন লেটার রেকমেন্ডেড করে দেবে যে এই স্কুলে গিয়ে জয়েন করুন। এই সমস্যাটা কিন্তু তুমি তাহলে কাউন্সিলিংয়ে ভালো র্যাঙ্ক করে বা প্রিলিমিনারি মেরিটস করে বা ফাইনাল মেরিটস করে কম্বাইন্ড মেরিট লিস্টে উপরের সারিতে এসেও তুমি তোমার পছন্দের স্কুলটা পাবে না। তাহলে এই সমস্যার সমাধান কি? এটা হতে পারে নবম দশমেও হতে পারে, এটা প্রায় হয়, প্রতি বছর এরকম কিন্তু সমস্যা হয়। কিন্তু এবছর কিন্তু এই সমস্যাটা কিন্তু খুব বেশি দেখা দিচ্ছে। প্রচুর শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু গিয়ে দেখছেন যে সেখানে কিছু না কিছু একটা সমস্যা আছে, জয়েন করা যাবে না, অন্য স্কুলে যেতে হবে। সেই সমস্যার সমাধান হচ্ছে একটাই রয়েছে, কি না, কাউন্সেলিংয়ে যাওয়ার আগে বা স্কুলটা বেছে নেওয়ার আগে তোমাকে সেই স্কুলে গিয়ে একবার খোঁজ নিতে হবে। স্কুলে চলে যাও, হেডমাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলো, স্কুলের কলিগদের স্টাফ রুমে গিয়ে কথা বলতে হবে, সেই স্কুলের সম্পর্কে জানতে পারবে এবং স্কুলে সেই ভ্যাকেন্সি আছে কি না সেটাও জানতে পারবে। তাহলে তোমার দুটো কাজ হবে, এক, সেই স্কুলটা তোমার জন্য সুটেবল কিনা, তার এনভায়রনমেন্ট সমস্ত কিছু তুমি দেখে নিতে পারবে, সেটা একটা সুবিধে। স্কুলের ভ্যাকেন্সিটা ঠিকঠাক আছে কিনা সেটা জানতে হবে। দরকার হলে 5টা স্কুলে যেতে হলে 5টা স্কুলে যাবে এবং এটা খোঁজ নিয়ে তারপরে তুমি রেকমেন্ডেশন লেটারটা পাবে। তাহলে না হলে তুমি কাউন্সেলিংয়ের সময় বলতে পারবে, স্যার এই স্কুলে আমি গেছিলাম, এটা এরা বলছে, তখন তারা ব্যাপারটা খোঁজ খবর লাগিয়ে তোমাকে হয়তো কাউন্সেলিংয়ের জন্য আবার একটা ডেট বা একটা কিছু ব্যবস্থা করবেন। না হলে কিন্তু মহা বিপদে পড়ে যাবে, কারণ ডিআইয়ের সিলেকশানে তুমি যে স্কুলটা পাবে সেই স্কুলটা কিন্তু তোমার পছন্দের স্কুল নাও হতে পারে বা হবে না, এটাই তো স্বাভাবিক। তাই এই সমস্যাটার সমাধান করতে তোমাকে কিন্তু আজ থেকে প্রস্তুতি নিতে হবে। তোমার র্যাঙ্ক যদি ভালো থাকে বা তুমি যদি শিওর হও যে হ্যাঁ আমি চাকরিটা পাচ্ছি, এটা নবম দশমের ক্ষেত্রে এবং একাদশ দ্বাদশে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য বললাম। এবার আসি মামলাগুলো নিয়ে। দেখো, মামলার যে ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে যে মামলাটি হয়েছিল সেটা কিন্তু খারিজ হয়ে গেছে, সেটা খারিজ হওয়ার কথা ছিল।
কারণ ভ্যাকেন্সি এইভাবে মামলা করে বাড়ানো যায় না, সেটা কোনো চাকরিতে কোনো ডিপার্টমেন্টে হয় না। তাহলে একটার পর একটা ভ্যাকেন্সি যে কোনো চাকরির ক্ষেত্রে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে কোনো স্টেট গভর্নমেন্ট হোক, মামলা হতো, তাহলে তার ভ্যাকেন্সি বেড়ে যেত, সবাই চাকরি পেয়ে যেত। এটা স্বাভাবিক প্রক্রিয়া নয়। এটা কয়েকজন উকিল বা কোনো একজন মানে কিছুজন পয়সা তোলার জন্য করেছিলেন, কিন্তু আমি এটাকে সাপোর্ট করিনি প্রথম থেকেই। আমি কি বলেছিলাম, আন্দোলন করার কথা বলেছিলাম। কারণ এই ভ্যাকেন্সি বাড়ানো কিন্তু সরকারকে সাথে আন্দোলন করে জোরালো প্রেশার দিয়ে করাতে হয়, এভাবে মামলা করে কিন্তু সংখ্যা বাড়ানো যায় না। কারণ এটা আইনের কোনো এর মধ্যে নেই, আইনে এটার ওকে সাপোর্ট করে না। তো আইন অনুযায়ী চলবে না, তাই আদালত কিন্তু এটাকে খারিজ করে দিয়েছে। এবার এক্সপায়ারি অফ প্যানেল, দেখো এক্সপায়ারি অফ প্যানেলও মামলা খারিজ হয়েছে। তাহলে এক্সপায়ারি অর্থাৎ যারা যে ভ্যাকেন্সিটা আরও কিছু যোগ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হলো না। এইটাই আমার একটা আশা ছিল যে এক্সপায়ারি অফ প্যানেল যদি খারিজ হয়ে যায় তাহলে কিন্তু শূন্যপদ বাড়বে, এবং সেই শূন্যপদ বাড়লে কিন্তু সেটা ফ্রেশারদের জন্য মঙ্গল হবে। সেটা কিন্তু আর খুব একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি না। এবার 10 নাম্বার এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার সেটা নিয়ে মামলা, সেই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার মামলা দেখো আমি বহুবার এর আগেও বলেছি, এটাও খুব একটা ধোপে টিকবে না, তাই এটাও টিকলো না, এটা কিন্তু হলো। অর্থাৎ কি পিকচারটা আসছে আমাদের কাছে, যে এসএসসির যে মামলাগুলো চলছে, সুপ্রিম কোর্ট জানে এই মামলাগুলোর তেমন গুরুত্ব নেই, এগুলোকে পাঠিয়ে দাও হাইকোর্টে, আমাদের অত সময় নেই। তাই হাইকোর্টে একটার পর একটা এটা খারিজ হচ্ছে। অর্থাৎ যে পুরো প্যানেলটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেই প্যানেলটার কিন্তু চ্যালেঞ্জের পেছনে কিন্তু বড় জিজ্ঞাসা চিহ্ন আছে। আমি বারবার বলেছিলাম, অনেকেই কিন্তু যারা ভালো র্যাঙ্ক করেছিল তারা কিন্তু ব্যাপারগুলো দেখছিল এবং টেনশানে ছিল যে প্যানেল ক্যান্সেল হয়ে গেলে আমাদের কি হবে, বা যারা র্যাঙ্ক চান্স পায়নি তারা কিন্তু খুব আনন্দিত হচ্ছিল প্যানেলটা ক্যান্সেল হয়ে গেলে তাহলে আমাদের একটা আবার দ্বিতীয় সুযোগ আসবে। দেখো দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কিছু খারাপ নয়, দুটোই ভালো দিক বলতে পারি, কারণ সবাই চাইবে তো একটা সরকারি জায়গায় সুপ্রতিষ্ঠিত চাকরি পেতে। কিন্তু এই প্যানেলটা কিন্তু ক্যান্সেল হওয়ার নয় বা হবে না, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। একটার পর একটা খারিজ হতে হতে লাস্টে প্যানেল মামলাটাও খারিজ হবে, কারণ পুরো প্যানেলটাকে কেউ বাতিল করবে না। সুপ্রিম কোর্ট তো একদম করবে না, হাইকোর্ট যদিও করে দেয় তাহলে সুপ্রিম কোর্ট করবে না, কারণ সুপ্রিম কোর্ট চায় যে যোগ্য শিক্ষকরা চাকরি পাক। এই প্যানেল ক্যান্সেল হয়ে গেলে যোগ্য শিক্ষকরা আবার চাকরি পাবে না, তাদের সমস্যা হবে। তাই প্যানেল কিন্তু ক্যান্সেল হচ্ছে না। হ্যাঁ, পার্সিয়ালি আমি বলেছিলাম ক্যান্সেল হতে পারে, যে এই পয়েন্ট অফ ভিউতে এইটা ক্যান্সেল হয়ে যেতে পারে, এক্সপায়ারি অফ প্যানেল ক্যান্সেল হয়ে যেতে পারে, সেটা হলো না। 10 নাম্বার ক্যান্সেল হয়ে যেতে পারে, সেটাও হলো না। ক্যান্সেল হয়ে গেলে কী হবে, 10 নাম্বার যারা পেয়েছে তারা বাদ চলে যাবে। বাদ চলে যাবে মানে 10 নাম্বার বাদ হয়ে তাদের কাট অফটা আসবে, যদি কাট অফের মধ্যে থাকে তারা প্যানেলে থাকবে। এই হচ্ছে ব্যাপার, পার্সিয়ালি ক্যান্সেল হবে কিন্তু পুরো প্যানেল কিন্তু ক্যান্সেল হবে না। তাই কেউ টেনশন করবে না, বা বেশি উৎফুল্ল হওয়ার কারণেই যারা চান্স পাওনি তারা পরবর্তীকালে চেষ্টা করবে, কিন্তু প্যানেল ক্যান্সেল হওয়ার নয়। এবার আসি ওয়েটিং লিস্ট থেকে একাদশ দ্বাদশের ডাক কবে হবে। দেখো ওয়েটিং লিস্ট থেকে ডাকার সম্ভাবনা অনেকটা বাড়া হয়েছে, কারণ কাউন্সিলিংয়ে অনেকেই অ্যাবসেন্ট ছিল কয়েকটা সাবজেক্টে, সেটা পিকচারটা এসছে, আরও ডিটেলসে এলে আমি জানাবো। মাল্টিপল র্যাঙ্কিং রয়েছে, যখন একাধিক জায়গায় নাম রয়েছে তার সেই প্যানেলের মধ্যে, কাট অফের মধ্যে, অর্থাৎ সে তো একটা স্কুল চুজ করবে, তাহলে তার 2 জায়গায় নাম রয়েছে, সে একটা ভ্যাকেন্সি থেকে যাবে, সেখান থেকে তো ওয়েটিং লিস্টে ডাক হবে। এবং আরও কয়েকজন মানে সংখ্যাটা যদিও কম জয়েন করলো না, বিভিন্ন কারণে, কিছু ব্যক্তিগত কারণ থেকে জয়েন করে না বা থেকে যায় ভ্যাকেন্সিটা। তো এই জায়গাগুলো পূরণ করতে ওয়েটিং লিস্ট থেকে ডাক হবে, এবং সেটা মে মাসের শেষের দিকে হবে বা জুন মাসের প্রথম সপ্তাহের দিকে এরকম হওয়ার সম্ভাবনা আছে, তার আগে নয়। আশা করি সমস্ত ব্যাপারটা বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।